নমস্কার বন্ধুরা, আমি সুশোভন এবং অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কোনো সাধারণ খবর নিয়ে আলোচনা করতে আসিনি। আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি। এক এমন মুহূর্ত যা ভারতের হাজার হাজার বছরের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। আজ আমরা কথা বলবো সেই ভারতের, যে তার শিকল ভেঙে বেরিয়ে আসছে। যে ভারত একসময় বিশ্বের দরবারে হাত পাতত, আজ সেই ভারত পৃথিবীকে পথ দেখাচ্ছে। একটা সময় ছিল বন্ধুরা, যখন আমাদের সেনাবাহিনীর জন্য বুলেট প্রুফ জ্যাকেটও বিদেশ থেকে আমদানি করতে হতো। প্রতিটা অস্ত্রের জন্য, প্রতিটা নাট বোল্টের জন্য আমাদের বিদেশের দিকে তাকিয়ে থাকতে হতো। এক কথায়, আমাদের সুরক্ষা, আমাদের সার্বভৌমত্ব অন্যের দয়ার উপর নির্ভরশীল ছিল। সেই দিন শেষ হয়েছে। আজ এক নতুন সূর্যোদয় হয়েছে, আর সেই সূর্যের আলোয় গোটা বিশ্ব দেখছে এক আত্মনির্ভর ভারতের উত্থান। আজ আমরা ভিখারি নই, আমরা দাতা। আমরা প্রযুক্তি আমদানি করি না, আমরা প্রযুক্তি এক্সপোর্ট করি। খবরটা হলো, ভারতের প্রথম সম্পূর্ণ মালিকানাধীন ডিফেন্স ফ্যাক্টরি বিদেশের মাটিতে স্থাপিত হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যে দেশ একদিন সামান্য রাইফেলের জন্য অন্যের মুখাপেক্ষী ছিল, আজ সেই দেশ বিদেশের মাটিতে নিজেদের অস্ত্র কারখানা স্থাপন করছে। এটা শুধু একটা ফ্যাক্টরি নয়, এটা হলো ভারতের ক্রমবর্ধমান শক্তির এক জ্বলন্ত প্রতীক। এটা হলো একবিংশ শতাব্দীর জিওপলিটিক্সের মঞ্চে ভারতের এক বলিষ্ঠ পদক্ষেপ। চলুন আজ এই ঐতিহাসিক পদক্ষেপের গভীরে প্রবেশ করি আর বোঝার চেষ্টা করি কেন এই ঘটনাটি ভারতের জন্য এক ম্যাসিভ গেম চেঞ্জার হতে চলেছে। বন্ধুরা, এই ঐতিহাসিক কারখানাটি স্থাপিত হয়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এত দেশ থাকতে মরক্কো কেন? এখানেই লুকিয়ে আছে ভারতের দূরদর্শী কূটনীতির আসল রহস্য। জিওপলিটিক্সের তিনটে জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ: লোকেশন, লোকেশন অ্যান্ড লোকেশন। আর মরক্কোর লোকেশন এতটাই স্ট্র্যাটেজিক, যেখান থেকে ভারত এক ঢিলে একাধিক পাখি মারার পরিকল্পনা করেছে। আসুন পৃথিবীর মানচিত্রটা একবার চোখের সামনে ভাসাই। মরক্কো ঠিক কোথায় অবস্থিত? এটি আফ্রিকার একদম উত্তর পশ্চিম কোণে, যার এক পাশে আটলান্টিক মহাসাগর আর অন্য পাশে ভূমধ্যসাগর। মরক্কো এবং স্পেনের মধ্যে রয়েছে জিব্রাল্টার প্রণালী, যার সবচেয়ে সংকীর্ণ অংশের দূরত্ব মাত্র 14 কিলোমিটার বা 8 মাইলের মতো। এই জিব্রাল্টার প্রণালীকেই বলা হয় ভূমধ্যসাগরের প্রবেশদ্বার। বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক জলপথ এটি। প্রতিদিন হাজার হাজার জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। যে এই প্রণালীকে নিয়ন্ত্রণ করবে, সে কার্যত ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বাণিজ্যের একটি বড় অংশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। ভাবুন একবার, ঠিক এই প্রবেশদ্বারের মুখে ভারত তার একটি সামরিক ঘাঁটি তৈরি করে ফেলল। এটি একটি ডিফেন্স ফ্যাক্টরি হলেও এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। ভারত এখন ভূমধ্যসাগরের এন্ট্রি পয়েন্টে বসে আছে। এর অর্থ হলো, এই অঞ্চলের প্রতিটি কার্যকলাপ এখন ভারতের নজরে থাকবে। চীনের মতো দেশ, যারা ইউরোপে নিজেদের প্রভাব বিস্তার করার জন্য মরিয়া, তাদের প্রতিটি পদক্ষেপের উপর এখন ভারতের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। মরক্কোকে বলা হয় গেটওয়ে টু আফ্রিকা। আফ্রিকার 54টি দেশের বাজার ভারতের জন্য উন্মুক্ত হওয়ার দরজা হলো এই মরক্কো। এতদিন পর্যন্ত আফ্রিকার দেশগুলো অস্ত্রশস্ত্রের জন্য আমেরিকা, রাশিয়া এবং চীনের উপর নির্ভরশীল ছিল। আমেরিকান অস্ত্র অত্যন্ত দামি, যা অনেক আফ্রিকান দেশের সাধ্যের বাইরে। আর চীনের অস্ত্রের কথা তো ছেড়েই দিন, সস্তা কিন্তু একেবারেই নির্ভরযোগ্য নয়। মেড ইন চায়না ট্যাগের যা দুর্নাম, তা তাদের সামরিক সরঞ্জামের ক্ষেত্রেও প্রযোজ্য। এই পরিস্থিতিতে ভারত এক নতুন বিকল্প নিয়ে হাজির হয়েছে। ভারতের অস্ত্র বিশ্বমানের, নির্ভরযোগ্য এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী। কিন্তু ভারত শুধু অস্ত্র বিক্রি করতে আসেনি, ভারত এসেছে পার্টনারশিপের প্রস্তাব নিয়ে। আমরা মরক্কোকে শুধু অস্ত্র দিচ্ছি না, আমরা তাদের টেকনোলজি ট্রান্সফার করছি। আমরা তাদের শেখাচ্ছি কি করে নিজেদের পায়ে দাঁড়াতে হয়। এই ফ্যাক্টরিতে উৎপাদিত যন্ত্রাংশগুলির 35% উৎপাদিত হবে স্থানীয়ভাবে। অর্থাৎ মরক্কোর অর্থনীতিও এর ফলে লাভবান হবে। তাদের দেশের যুবকদের কর্মসংস্থান হবে। এটাই হলো ভারতের সনাতন নীতি, বসুধৈব কুটুম্বকম। আমরা বিশ্বকে একটি পরিবার মনে করি। আমরা কাউকে শোষণ করতে চাই না, আমরা সবাইকে সঙ্গে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই।
চীনের ডেট ট্র্যাপ ডিপ্লোমেসির ঠিক বিপরীত এই মডেল। চীন যেখানে অন্য দেশকে ঋণের জালে ফাঁসিয়ে তাদের সম্পদ দখল করে, ভারত সেখানে অন্য দেশকে আত্মনির্ভর হতে সাহায্য করে। আর এই কারণেই আজ আফ্রিকার দেশগুলি চীনকে ছেড়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, মরক্কোর এই ফ্যাক্টরিতে ঠিক কোন অস্ত্র তৈরি হবে? এখানে তৈরি হবে ভারতের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 18x8 হুইলড আর্মার পার্সোনাল ক্যারিয়ার। নামটি শুনে হয়তো জটিল মনে হচ্ছে, কিন্তু এর ক্ষমতা জানলে আপনি চমকে যাবেন। এই যানটি এক কথায় বলতে গেলে স্থলে বাঘ, জলে কুমির। এটি রাস্তায় যেমন দ্রুতগতিতে চলতে পারে, তেমনি মরুভূমির বালিতেও এর গতি আটকায় না। সবচেয়ে বড় কথা, এটি একটি অ্যাম্ফিবিয়াস ভেহিকেল, অর্থাৎ নদীর মতো কোনো জলাশয় সামনে পড়লে এটি নৌকার মতো ভেসে সেই জলাশয় পার হয়ে যেতে পারে। এই ধরনের অত্যাধুনিক টেকনোলজি পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের কাছেই আছে। ভারত সেই টেকনোলজি নিজে তৈরি করছে এবং এখন তা বন্ধু দেশগুলিকে হস্তান্তর করছে। এই যানটি যুদ্ধের ময়দানে সৈনিকদের দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে এবং তাদের শত্রুর আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে। মরক্কোর ভৌগোলিক অবস্থানের কথা মাথায় রেখে এই যানটি তাদের জন্য কতটা উপযোগী তা সহজেই বোঝা যায়। এই একটি যান দিয়েই ভারত আফ্রিকার বিশাল বাজার ধরার প্রথম পদক্ষেপ নিয়ে ফেলল। মরক্কো যদি এই যান ব্যবহার করে সন্তুষ্ট হয়, তাহলে আফ্রিকার বাকি দেশগুলোও যে ভারতের কাছ থেকে অস্ত্র কেনার জন্য লাইন দেবে তাতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, মরক্কোর এই ঘটনাটি বিচ্ছিন্নভাবে দেখলে এর আসল গুরুত্ব বোঝা যাবে। এর জন্য আমাদের পুরো চিত্রটা দেখতে হবে, ভারতের গ্র্যান্ড স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত শুধু একটি ফ্যাক্টরি স্থাপন করছে না, ভারত ভূমধ্যসাগরীয় অঞ্চলে তার প্রভাবের এক অজেয় দুর্গ তৈরি করছে। আসুন এক এক করে মিলিয়ে দেখি। 1. মরক্কো। আমরা ভূমধ্যসাগরের পশ্চিমে প্রবেশদ্বারে আমাদের ডিফেন্স ফ্যাক্টরি স্থাপন করলাম। 2. স্পেন। ঠিক জিব্রাল্টারের উল্টো দিকে ইউরোপের মাটিতে স্পেনে ভারত ইতিমধ্যেই মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট তৈরির একটি ফ্যাসিলিটি তৈরি করে ফেলেছে, অর্থাৎ প্রণালীর দুই পাশেই এখন ভারতের উপস্থিতি। 3. গ্রিস। ভূমধ্যসাগরের অন্য প্রান্তে গ্রিসের সঙ্গে ভারত শক্তিশালী সামরিক সম্পর্ক স্থাপন করেছে। সম্প্রতি ভারতীয় নৌসেনা এবং বায়ুসেনা গ্রিসের সঙ্গে ভূমধ্যসাগরের যৌথ মহড়া চালিয়েছে। গ্রিসের বন্দরগুলিতেও ভারতের প্রবেশাধিকার বাড়ছে, যা চীনের প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। 4. ইতালি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। ইতালিও ভূমধ্যসাগরের একটি গুরুত্বপূর্ণ শক্তি। 5. মিশর। সুয়েজ খালের নিয়ন্ত্রক দেশ মিশরের সঙ্গেও ভারত তার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। 4. ইসরায়েল। ইসরায়েলের হাইফা বন্দর ইতিমধ্যেই ভারতের আদানি গোষ্ঠীর নিয়ন্ত্রণে। এবার ছবিটা কি পরিষ্কার হচ্ছে? জিব্রাল্টার থেকে সুয়েজ খাল পর্যন্ত ভূমধ্যসাগরের প্রতিটি স্ট্র্যাটেজিক পয়েন্টে ভারত তার উপস্থিতি নিশ্চিত করছে। একদিকে যেমন আমরা চীনের স্ট্রিং অফ পার্লস নীতিকে কাউন্টার করার জন্য ইন্দো প্যাসিফিকে নেকলেস অফ ডায়মন্ডস তৈরি করছি, তেমনি অন্যদিকে ভূমধ্যসাগরে আমরা আমাদের নিজস্ব জয়মালা তৈরি করছি। এর ফলে ভারত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত জলপথে ভারতের প্রভাব প্রতিষ্ঠিত হতে চলেছে। আজকের এই সাফল্যকে পুরোপুরি উপলব্ধি করতে হলে আমাদের একবার অতীতের দিকে তাকাতে হবে। মনে করে দেখুন সেই দিনগুলোর কথা, যখন ছোটোখাটো সামরিক সরঞ্জামের জন্যও আমাদের সোভিয়েত ইউনিয়ন বা আমেরিকার মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। আমাদের নিজেদের হাতে তৈরি করার ক্ষমতা ছিল না, আত্মবিশ্বাস ছিল না। দেশের সুরক্ষা নিয়ে দশকের পর দশক ধরে শুধু রাজনীতি হয়েছে। বোফোর্সের মতো কেলেঙ্কারি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। শান্তি রক্ষার নামে আমাদের হাজার হাজার সৈনিককে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠানো হতো। বলিদান দিত আমাদের সেনারা, খরচ হতো আমাদের দেশের টাকা, কিন্তু নাম হতো জাতিসংঘের। এর একটাই সুবিধা আমরা পেয়েছিলাম, আমাদের সেনারা আফ্রিকার বিভিন্ন দেশের মাটি এবং সেখানকার মানুষদের চিনেছিল। তারা ভারতীয় সেনার মানবিক রূপ দেখেছিল। তারা দেখেছিল একজন ভারতীয় জওয়ান নিজের খাবারের প্যাকেট থেকে একটি শিশুকে বিস্কুট দেয়, নিজের জলের বোতল থেকে তৃষ্ণার্তকে জল দেয়। এই বিশ্বাস, এই ভালোবাসা আজ আমাদের কূটনীতির সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে। পূর্ববর্তী সরকারগুলির দুর্বল বিদেশ নীতির কারণে
আমরা এই সুযোগগুলিকে দেশের স্বার্থে ব্যবহার করতে পারিনি, কিন্তু আজ পরিস্থিতি বদলেছে। আজ সেই পুরনো অভিজ্ঞতা, সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে ভারত আফ্রিকার দেশগুলির মন জয় করছে। কোভিড মহামারীর সময় ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে আমরা প্রমাণ করে দিয়েছি ভারত শুধু নিজের কথা ভাবে না। G20 সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী পদ দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা আফ্রিকার দেশগুলিকে সমান অংশীদার মনে করি। এই বিশ্বাস অর্জনের পরেই আজ আমরা এখানে ডিফেন্স ফ্যাক্টরি স্থাপন করতে পেরেছি। গত এক দশকে ভারতের বিদেশ নীতিতে এক আমূল পরিবর্তন এসেছে, যাকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা দ্য মোদি ডক্ট্রিন নামে অভিহিত করছেন। এই ডক্ট্রিনের মূল ভিত্তি হল আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা এবং ভারতের স্বার্থকে সবার উপরে রাখা। আগে আমাদের নীতি ছিল নন অ্যালাইনমেন্ট বা জোট নিরপেক্ষতা, যা আদতে আমাদের একাকী করে দিয়েছিল। আজ আমাদের নীতি হল মাল্টি অ্যালাইনমেন্ট বা বহু জোট সম্পৃক্ততা। আমরা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করি, আবার রাশিয়ার সঙ্গেও সম্পর্ক রাখি। আমরা কারো তাবেদারি করি না, আমরা সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলি। আত্মনির্ভর ভারত এখন শুধু একটা স্লোগান নয়, এটি আমাদের রাষ্ট্রীয় চরিত্র হয়ে উঠেছে। আমরা আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আমরা আজ বিশ্বের অন্যতম প্রধান সামরিক শক্তি। আর এই শক্তির প্রদর্শন আমরা যুদ্ধের মাধ্যমে করি না, আমরা করি সাহায্যের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে। মরক্কোতে এই ফ্যাক্টরি স্থাপন সেই আত্মনির্ভর ভারতেরই বিশ্বরূপ। আমরা নিজেরা তো আত্মনির্ভর হচ্ছি, সাথে আমাদের বন্ধু দেশকেও আত্মনির্ভর হতে সাহায্য করছি। এটাই হলো আসল বিশ্বগুরু হওয়ার পথ। মরক্কোতে ভারতের এই পদক্ষেপ চীনের জন্য একটি বিশাল ধাক্কা। চীন বহু বছর ধরে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে আফ্রিকার দেশগুলিকে ঋণের জালে ফাঁসিয়ে তাদের সম্পদ এবং বন্দর দখল করার চেষ্টা করছে। আফ্রিকা মহাদেশ চীনের জন্য কাঁচামাল এবং বাজারের এক বিশাল উৎস। ভারত ঠিক সেই জায়গাতেই আঘাত এনেছে। মরক্কোতে ভারতের উপস্থিতি মানে আফ্রিকার দেশগুলির কাছে এখন একটি নতুন এবং আত্মনির্ভর বিকল্প রয়েছে। তারা এখন চীনের ঋণের ফাঁদ থেকে বেরিয়ে এসে ভারতের সঙ্গে সম্মানজনক অংশীদারিত্ব করতে পারবে। গ্রিসের পাইরিউস বন্দরে চীনের একাধিপত্য ছিল, কিন্তু ভারত সেখানেও তার উপস্থিতি বাড়িয়ে চীনকে চ্যালেঞ্জ জানাচ্ছে। অর্থাৎ ভারত মহাসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত সর্বত্র চীনকে প্রতিহত করার জন্য ভারত এক বিশাল কৌশলগত জাল বিস্তার করছে। একদিকে ইন্দো প্যাসিফিক কোয়াড, অন্যদিকে I2U2 এবং এখন ভূমধ্য সাগরের এই নতুন জোট। ভারত চতুর্দিক থেকে চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অপারেশন সিন্দুরের পর চীনের বিশ্বাসযোগ্যতা এমনিতেও তলানিতে, আর ভারতের এই পদক্ষেপগুলি তাদের কফিনের শেষ পেরেক পুঁতে দেওয়ার সামিল। বন্ধুরা, মরক্কোর এই ডিফেন্স ফ্যাক্টরি শুধু একটি শুরু মাত্র। এ তো সবে ট্রেলার, আসল সিনেমা তো এখনো বাকি। এটা সেই মহান ভারতের উত্থানের প্রথম সোপান, যার স্বপ্ন স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুরা দেখেছিলেন। ভবিষ্যতে আপনারা দেখবেন আফ্রিকার আরও অনেক দেশে, এমনকি ইউরোপের মাটিতেও ভারতের প্রতিরক্ষা কারখানা স্থাপিত হচ্ছে। ইউরোপ আজ তার সুরক্ষার জন্য আমেরিকার উপর নির্ভরশীল। ভারত সেই নির্ভরতা কমানোর জন্য বিকল্প হিসেবে উঠে আসছে। একদিন হয়তো ন্যাটোর দেশগুলিও আমেরিকার বদলে ভারতের কাছ থেকে অস্ত্র কিনবে। উর্সুলা ভন ডের লেইনের মতো ইউরোপীয় নেতারা ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিয়েছেন। যে ভারত একদিন আলুর বিনিময়ে অন্যের কাছ থেকে সাবমেরিন লিজে নিত, সেই ভারত আজ নিজে সাবমেরিন তৈরি করে অন্য দেশকে দিচ্ছে। যে ভারতের সেনাবাহিনীকে জ্যাকেটের জন্য অপেক্ষা করতে হতো, সেই ভারত আজ বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং মিসাইল তৈরি করছে। এটা কোনো লম্বা চওড়া কথা নয়, এটা হলো আজকের বাস্তব। এটা হলো 140 কোটি ভারতবাসীর সম্মিলিত ইচ্ছাশক্তির ফল। এটা হলো এক নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। আজ যখন আমাদের তিরঙ্গা বিদেশের মাটিতে অস্ত্র কারখানার উপর সগর্বে ওড়ে, তখন প্রত্যেক ভারতবাসীর বুক গর্বে ফুলে ওঠে। আসুন আমরা সবাই মিলে এই নতুন ভারতের যাত্রাপথে সামিল হই, এই ঐতিহাসিক মুহূর্তকে উদযাপন করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান। অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।